আজকের গল্প মুখোশের ওপাশে, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। বাবা, সুনীলের বউকে দেখলে কেমন নির্লজ্জের মতো রিলস বানায়। আবার আজকাল তো দেখি ছেলেটাকেও নামিয়েছে এই কাজে। ট্রেনে উঠলে এরকম মুখরোচক আলোচনা শোনা যায়। আমার কান তো বেশ পাতলা, সবার সব কথাই সুন্দর পৌঁছে যায়। খর্দা থেকে উঠে আমি বসার জায়গা পাইনি, অগত্যা দাঁড়িয়েই আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আলোচনা হলে মন্দ হয় না। ছেলেটা তো দেখি আবৃত্তি করে গো। প্রথম ভদ্রমহিলার উত্তরে দ্বিতীয়জন বললেন, দাঁড়ান, আমি শাড়ির রং দিয়ে বলি, তাহলে না শেষের দিকে ঘেটে যাবে না। প্রথমজন লাল শাড়ি পরে আছেন আর দ্বিতীয়জন সবুজ। লাল বললেন, আবৃত্তি না ছাই, তোতলাই। না গো, আমার ওদের প্রতি কোনো সহানুভূতি নেই। স্বামীর প্রতি কি প্রেম না দেখালো, ভাইটা আমার কি ভুগান না ভুগেছে। আর ওর বউ ওই দেখে রিলস বানাচ্ছে। দেখো গাইস, তোমাদের দাদা ভাই আজ একটুও খেতে পারিনি, পুরো ভাতটাই ফেলে দিল। দেখো গাইস, আজ তোমাদের দাদা ভাইকে নার্সিং হোম নিয়ে যাচ্ছি, ওখানে গিয়েও রিলস। ছি 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 ছি। সবুজ বললেন, আরে অবাক লাগলো, তোমার ভাইকে নিয়ে যাচ্ছে শ্মশানে। তখনও সুমনা ছেলেকে বলল, যা মোবাইলটা নিয়ে লিখে দে, তোর বাবার লড়াই শেষ। এই বলে আবার ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে, পারেও চারটিখানি নাটক করতে। লাল বলল, ভাইটাই আমার মরে বেঁচেছে গো দিদি, কি কষ্টটাই না পাচ্ছিল। আরো কষ্ট পাচ্ছিল বউয়ের এইসব নাটক দেখে। এইটুকু বলেই লাল শাড়ির ভদ্রমহিলা চোখ মুছলেন। এই রিলস বানানো দৃশ্যটা এখন বড্ড পরিচিত। মানুষ খাচ্ছে, ঘুমোচ্ছে, ভুগছে, নার্সিংহোম, বাজার, সবে রিলস। তবে স্বামী মারা গেছে, বউ রিলস করছে, এই দৃশ্য বোধহয় মেনে নেওয়া যায় না। তারপর ইনি আবার মৃতের দিদি, কখনোই সম্ভব না মেনে নেওয়া। সমব্যথী হওয়ার চেষ্টা করলাম। সবুজ শাড়ি পরা ভদ্রমহিলা বলে, না গো, তোমার ভাই বড্ড তাড়াতাড়ি চলে গেল, বাইক অ্যাক্সিডেন্ট। সেখান থেকে পায়ে আঘাত, ক্ষত, বিষাক্ত ক্যান্সার। তোমার ভাইয়ের বউ যদি আর একটু নজর দিত, রিলসে সময় না দিয়ে ভাইয়ের পিছনে দিত, ভাইটা তোমার আরো কিছুদিন বাঁচত। বুঝলাম, সবুজ ভদ্রমহিলা সমব্যথী কিনা বলতে পারবো না, তবে কাটা খায় নুনের ছিটে দেওয়া তেমনি বেশ পটু। লাল শাড়ি পরা ভদ্রমহিলা বেশ চোখ মুছছেন। স্বাভাবিক, নিজের ভাইয়ের চলে যাওয়াটা দিদি হয়ে দেখাটা খুবই কষ্টের। ও একটা ডাইনি, এসে থেকে ভাইটাকে আমার জ্বালিয়ে খাচ্ছে, বাবা মায়ের থেকে আলাদা করে দিল, বউটার বড্ড খায়। না হলে ভাই এই অবস্থায় কেউ ভিডিও বানায়? সদ্য মারা গেছে স্বামী। তো স্বামী মারা গেছে বলে খিদা তৃষ্ণা মরে গেছে? ওই দুটো প্রাণ তো বাঁচবে। ওর স্বামী মানে তোমার ভাইয়ের চিকিৎসায় কত খরচ যেন হয়েছিল? প্রায় 2 লাখ টাকা। তোমার ভাই তো পক্ষীরাজ ঘোড়ার মতো বাইক চালাতো, পেটে রঙিন জল, হাতে বাইক। উফ, তোমার ভাইয়ের কেতাই আলাদা ছিল। জীবনে 4বার বাইক অ্যাক্সিডেন্ট করেছে, এলেম ছিল। পাশে বসে মোবাইল দেখা শান্ত মেয়েটার মুখে কথাগুলো শুনে শুধু আমি নই, সবাই হয়তো অবাক। আজ কিছু ব্যক্তিগত কাজ সেরে অফিসে একটু দেরি করেই যাচ্ছি। ঘড়িতে 11:30। এখন যারা ট্রেনে আছে এরা কেউ নিত্যযাত্রী নয়, এটা নিশ্চিত। এখানে সবাই মুখরোচক আলোচনা শুনে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, সে অবশ্য আমিও করছি। মনা, আমি কিন্তু না করেছি। তোর এইরকম বড়দের মধ্যে ঢুকে গিয়ে কথা বলা কিন্তু আমার সহ্য হয় না, বেশি চোপা করলে মুখ ভেঙে রেখে দেব। লাল শাড়ি পরা ভদ্রমহিলা রীতিমতো রেগে গেছেন। পাশের মেয়েটাকে ভালো করে দেখলাম আমি, রাগে ফুঁসছে। বয়স 16-17 হবে। এই বয়সে নিজস্ব মতামত দেওয়ার অধিকার অবশ্যই আছে। না মা, আর চুপ না। তোমরা মামির সম্পর্কে অনেক কিছু বলেছ। মামা তো উশৃঙ্খল জীবনযাপন করতো। মামি তো তবুও মামাকে বাঁধতে চেয়েছিল। মামি ভালো নাচ জানে, সেটা দিয়ে রিলস বানিয়ে ভিউজ বাড়িয়ে ইনকাম করছে। ক্ষতি কোথায়? রূপ ভালো, কবিতা করে, সেটাই করছে, তাতে কার কি ক্ষতি হচ্ছে? মেয়েটা রীতিমতো কাঁপছে। মনা, তুই এত মামির হয়ে সালিশি করছিস কেন? সবুজ শাড়ি পরা ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন। লাল শাড়ির মহিলা যেন
কোর্টে বল পেল, সঙ্গে সঙ্গে বলল, হবে না, ওই মামিই তো শিখিয়েছে ক্যামেরার সামনে কোমর দোলাতে, গলা ছেড়ে কীর্তন গাইতে। দাঁড়া না, এবার বাড়ি গিয়ে একদম বিয়ের ব্যবস্থা করব। মনা প্রচন্ড জ্বলছে, দাও দাও করে প্রায়। দাও না বিয়ে, ওই মামির মেয়ের মতো। মামি ভালো, তাই নিজে চেষ্টা করছে, ছেলেকে ভালো মতো মানুষ করছে। চেষ্টা করেছে মামার মতো বড় রোগে কারোর কাছে হাত না পাততে, ডাল ভাত যাই খা নিজে জোগাড় করতে। আর আমি এসেই তোমার ঘরেই বসবো। আর শোনো, দাদু দিদা ছেড়ে গেছে, মামি ছেড়ে দেয়নি। দাদু দেখেছে ওই পরিবারে থাকলে ওর পেনশন সব শেষ হয়ে যাবে। তখন তো দাদুকে তুমিও বুদ্ধি দিয়েছিলে। মনা কথাটা শেষ করতে পারিনি, তার আগেই মনার মায়ের হুঙ্কার, একদম চুপ, কার সঙ্গে কথা বলছিস ভুলে গেছিস মনা? আর হবে নাই বা কেন, মিশছিস কার সঙ্গে? মামি মামি করে অস্থির, বশ করেছে যেন। স্বামী হারা হয়েছে 2 মাসও হয়নি, ক্যামেরার সামনে হাই গাইস হুই গাইস করে বেড়াচ্ছে। 2 মাস কেউ না খেয়ে থাকতো নাকি তুমি খাবার কিনে দিয়েছিলে? হাই গাইস হুই গাইস করছে কারণ গাইসরা তোমার থেকে বেশি কাছের। মেসেঞ্জারে ওরা মামার খোঁজ নিত, গাইড করতো, যে মানুষগুলোকে মামি পাশে পেয়েছিল বিপদের সময় তাদের জানাবে না যে মামার লড়াই শেষ। ওরা রোজ রোজ মামির কাছে মামার খোঁজ নিত। ওই যে গাইসদের দেখো, ওই গাইসরাও একসময় পরিবার হয়ে যায়, তোমাদের মতো স্বার্থপর পরিবার নয়। দেখলাম বলতে বলতে মেয়েটা কেঁদে ফেলল, মনের ভেতরে গিয়ে লেগেছে। আর বস, মামির বস করার হলে আমায় করবে কেন? কি পাবে আমার থেকে? বস করলে আগে দাদুকে করতো, কারণ বুড়োর সম্পত্তি কম নেই, আর সেটা আত্মসাৎ করবে বলে 2 মেয়ে বসে আছে। লাল শাড়ির ভদ্র মহিলা চুপ করে গেলেন। ট্রেনটা তখন পরের স্টেশনে ঢুকছে। এতক্ষণ যে কামরাটা গমগম করছিল সেখানে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই যেন নিজের নিজের মোবাইলের স্ক্রিনে চোখ রাখলেও আসলে ভাবছিল অন্য কিছু। আমি জানালার বাইরে তাকালাম, মনে হলো আমরা মানুষকে যতটা দেখি তার চেয়ে অনেক বেশি বিচার করি। কয়েক সেকেন্ডের একটা রিলস দেখে কারো জীবনে 24 ঘন্টার গল্পটা বুঝে ফেলতে চাই। ক্যামেরার সামনের হাসিটা দেখা যায়, কিন্তু সেই হাসির আড়ালে রাতভর হাসপাতালের বেঞ্চে বসে থাকা মানুষটাকে দেখা যায় না। হাই গাইস শোনা যায়, কিন্তু সেই শব্দের আড়ালে চাপা কান্নাটা শোনা যায় না। সবাই যখন দূরত্ব মেপেছিল তখন এই গাইস এরাই হাত বাড়িয়েছিল। তাই আজ তাদের খবর দেওয়াটা নাটক নয়, কৃতজ্ঞতা। ট্রেনটা আবার চলতে শুরু করলো। হয়তো সুমনা আজও একটা রিলস বানাবে, কেউ তাকে নির্লজ্জ বলবে, কেউ নাটকে বলবে, কিন্তু সত্যিটা শুধু সুমনাই জানে। কতটা ভেঙে পড়েও সে দাঁড়িয়ে আছে, শুধু নিজের জন্য নয়, তার ছেলেটার জন্য। আর আমি মনে মনে ভাবলাম, সোশ্যাল মিডিয়া আপলোড হওয়া ভিডিওর দৈর্ঘ্য হয়তো 1 মিনিট, কিন্তু মানুষের লড়াইয়ের গল্প কখনো 1 মিনিটে মাপা যায় না। মাপা যায় কি? কখনোই না। শেষ হলো আজকের গল্প মুখোশের আড়ালে, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা।